আইসিসি এখন মহা গ্যারাকলে আছে। ভীষণ রকম বিপদের মধ্যে আইসিসি। কেননা টি-20 বিশ্বকাপে বাংলাদেশ তো চলে গেছে, এখন পাকিস্তানও নাম প্রত্যাহার করে নিতে পারে। আর সেটা যদি হয় তাহলে আইসিসির মাথায় হাত, ভারতেরও মাথায় হাত। যে কারণে আইসিসির প্রধান যিনি একজন ভারতীয়, সেই জয় শাহ, পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান সেই মহসিন নাকভিকে ফোন করছেন, একের পর এক ফোন করছেন। জয় শাহ ফোন করছেন, মহসিন নাকভি সেটা কেটে দিচ্ছেন। আবার ফোন করছেন, ধরছেন না। একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার, আটবার। জয় শাহ 8 বার মহসিন নাকভিকে ফোন করেছেন, কিন্তু মহসিন নাকভি সেটা ধরেননি, কেটে দিয়েছেন, উপেক্ষা করেছেন। এখন যে কি করবে আইসিসি, এখন যে কি করবে ভারতীয় ক্রিকেট বোর্ড, তারা ভেবেই পাচ্ছে না। টি-20 বিশ্বকাপটা আদৌ কি আয়োজন করতে পারবে? ভাই, আপনি যদি এই গল্পটা বিশ্বাস করেন, তাহলে আপনার বুদ্ধির বিদেহী আত্মার প্রতি আমার শোক রইল, সমবেদনা রইল। বাঙালিকে বুদ্ধু বানানোর, বোকা বানানোর, গর্দভ বানানোর, উল্লু বানানোর 101টা উপায়, এই নামে কোনো বই লেখা হলে, আমি এই আলোচনার মধ্যেই একবার বলেছিলাম গত এই 3 সপ্তাহের মধ্যে, এর মধ্যে অনেকগুলো ঘটনা, অনেকগুলো উদাহরণ এই গত 3 সপ্তাহ থেকে পাওয়া যাবে যে কিভাবে বাঙালিকে বোকা বানাতে হয়। এবং এক্স্যাক্টলি সেই ঘটনাটাই ঘটছে। আমাদের একটা সময় আমাদের বোকা বানাতে বানাতে এমন একটা অবস্থা হয়েছিল যে বাংলাদেশ ছাড়া বিশ্বকাপ হবে না, হতেই পারে না, কোনোভাবেই সম্ভব না। অবশ্যই বাংলাদেশের দাবি মেনে নিচ্ছে, আইসিসি চাপে পড়ে গেছে, ভারত নতজানু হয়ে গেছে, বাংলাদেশের খেলা শ্রীলঙ্কা চলে গেছে। 10 দিন দেখেছেন আপনারা, 15 দিন দেখেছেন আপনারা, কেননা আপনারা সেইটাই শুনতে চান। আপনারা যেটা শুনতে চান, আপনারা যেটা পড়তে চান, সেটাই আপনাদের শোনানো হয়, সেটাই আপনাদের পড়ানো হয়। সাংবাদিকতা করা হয় না, সত্যটা আসলে বলা হয় না। এখন ফাইনালি যখন বাংলাদেশ বাদ, এখন হিসাবটা কি? পাকিস্তানও খেলবে না। আরে বাবা, পাকিস্তান প্রথম কথা না খেললে বাংলাদেশের কি? মানে পাকিস্তান যদি না খেলে বাংলাদেশের কি এমন হবে আমাদের ক্রিকেটের ক্ষেত্রে? আমরা কি আবার বিশ্বকাপে খেলবো? তাহলে পাকিস্তান না খেললে এই জায়গাটাতে আমাদের কি নাম্বার 1? আর নাম্বার 2 হচ্ছে কি, সেই পাকিস্তান খেলবে না বলে একের পর এক গালগপ্প যেইভাবে আসলে ছড়ানো হচ্ছে, সেইটা দেখে আমার বিস্ময় লাগে এবং সেটা বিশ্বাস করার মানুষেরও অভাব নেই। পাকিস্তান মিডিয়া থেকে আজকে এই খবরটা ছড়িয়েছে যে জয় শাহ ফোন করছেন মহসিন নাকভিকে, 8 বার ফোন করেছেন, সেই ফোনটা মহসিন নাকভি ধরেন নাই। আর এইটা আমরা বাংলাদেশে বসে বিশ্বাস করছি। আমাদের কাছে মনে হচ্ছে যে না, এটা সত্যি, এটা তো অবশ্যই এটা সত্যি, এটা না হলে আর কি, অতএব বিশ্বকাপ হচ্ছে না। আমি এই জায়গাটাতে আপনাদের ছোট্ট একটা কথা একটু মনে করিয়ে দিতে চাই। আমি জানি না এর মধ্যে আমি এটা বলেছি কিনা, এটা আমার খুব প্রিয় একটা এক্সাম্পল জার্নালিজমের ক্ষেত্রে। ওই যে উপসাগরে যুদ্ধ হয়েছিল না, ইরাকের যুদ্ধ হয়েছিল না, মার্কিন যুক্তরাষ্ট্র তারা যে আক্রমণ করেছিল, ইরাকে প্রাণঘাতী অস্ত্র আছে, খুবই অন্যায় একটা যুদ্ধ ইরাকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল। সেই যুদ্ধে আমাদের তখন তো আর এই যে সোশ্যাল মিডিয়া টিডিয়া এইসব ছিল না, টেলিভিশন চ্যানেলও বাংলাদেশে ছিল হাতল গোনা কয়েকটা, মূলত নিউজ পেপার পত্রিকা। ওই পত্রিকাগুলো যদি আপনারা স্ক্যান করেন, এগুলো তো পাওয়া যায় বিভিন্ন জায়গায়, আমাদের মনে করেন হচ্ছে গিয়ে লাইব্রেরি টাইব্রেরিতে পাওয়া যায়, সেখানে গিয়ে দেখলে একটা বিস্ময়কর জিনিস দেখতে পাবেন আপনারা, যে ওই ইরাক যুদ্ধ যখন চলমান, যখন শুরু হয়েছে, তারপর থেকে প্রতিদিন আপনি ওই পত্রিকা দেখলে আপনার মনে হবে যে ইরাক জিতে যাচ্ছে। ইরাক হচ্ছে গিয়ে মার্কিনীদের একেবারে নাস্তানবুদ করে ছাড়ছে, তাদের এই ক্ষেপণাস্ত্র হামলা নস্যাৎ করে দিচ্ছে, একের পর এক আমেরিকার প্লেন তারা হচ্ছে গিয়ে মাটিতে নামিয়ে ফেলছে। এই প্রতিদিন আপনি পেপার খুললেই দেখতে পাচ্ছেন যে ইরাক জিতে যাচ্ছে। এবং অল অফ এ সাডেন বাংলাদেশের মানুষ একদিন দেখতে পেল ইরাকের পতন ঘটে গিয়েছে, সাদ্দাম হোসেনের পতন ঘটে গিয়েছে। সো এর আগের যে বিল্ড আপের পুরোটা সময় জুড়ে মানুষকে এই আমাদের এই সাংবাদিকরা আমরা বোকা বানিয়েছি। কেননা মানুষ ওইটা শুনতে চায়, মানুষ শুনতে চায় যে ইরাক জিতছে, ইরাক জিততে চলেছে। সেই সত্যটা আমরা তাই আড়াল করে ওইটাই আপনাদেরকে শুনিয়েছি। ঠিক এক্স্যাক্টলি সেই ঘটনাটা এইবারও ফিরে আবার এলো, যে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের দাবি মেনে নিচ্ছে আইসিসি, চাপে পড়ছে আইসিসি, বেকায়দায় আছে ভারত, এগুলো আপনারা শুনতে চান, সেটাই আপনারা শোনানো হচ্ছে। অল অফ এ সাডেন আমরা দেখতে পেলাম যে না, আমাদের বিশ্বকাপ খেলাটা হচ্ছে না। কিন্তু
তাতেও আমরা পরাজিত হয়েছি এই ফিলিংটাও এখনো অনেকের মধ্যে আসে না। অনেকে মনে করছেন যে না আমরা একটা বিরাট কাজ করেছি, বিশ্বকাপ খেলি নাই তাতে কি হয়েছে, একটা বিশ্বকাপ না খেললে কি আমরা দেখিয়ে দিয়েছি, আইসিসিকে দেখিয়ে দিয়েছি, আমরা ভারতকে দেখিয়ে দিয়েছি, এখন পাকিস্তানও আমাদের সঙ্গী হয়ে তাদেরকে দেখিয়ে দিবে। আমরা এখন আবার আছি ওই আরেক ফ্যান্টাসিতে, যেই কারণে জয় শাহ যে 8বার ফোন করেছে মহসিন নাকভিকে, মহসিন নাকভি ফোনের লাইন কেটে দিচ্ছেন এবং ধরছেন না, সেইটা আমরা বিশ্বাস করে ব্যাপক আনন্দে আছি, ব্যাপক পুলক অনুভব করছি। এগুলা ভাই হন না। আমরা এই জায়গাটাতে অ্যাবসলিউটলি এই জায়গাটাতে আমরা ফেইল করেছি। আপনাদেরকে মোটা দাগে যদি আমি বলি যে সত্যটা জান, আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি। আমি এটা আলাদা করে আমি ক্রেডিট নেওয়ার কথা বলছি না ভাই, জার্নালিজম জিনিসটাই এরকম, সত্যটা জানানোর, আমার অবজারভেশনটা জানানোর, ওই বিষয়ে আমার পর্যালোচনাটা আপনাদের সঙ্গে শেয়ার করবো, সেটা মিললে মিলবে, না মিললে না মিলবে। কিন্তু যখন আমি জানি যে এই ঘটনাটা ঘটছে না, অ্যাবসলিউটলি এটা হওয়ার কোনো চান্স নাই, কিন্তু জাস্ট আপনারা শুনতে চান বলে সেইটা আপনাদেরকে বলে যাব, এইটা ভাই হয় না, এইটা ভেরি ভেরি আনফেয়ার। ফলে এইখানটাতে আপনি দেখেন আরও অনেকগুলো জায়গা আছে, এখানে জয় শাহ মহসিন নাকভিকে ফোন করতে পারেন, আমি বলছি না যে ফোন করবেন না, এটা আমি বলছি না যে এটা হতেই পারে না, অবশ্যই তারা সেই চেষ্টা জায়গাতে চালাতেই পারেন। এবং আপনি যদি ওইভাবে চিন্তা করে দেখেন যে জয় শাহ আইসিসির প্রেসিডেন্ট, একই সঙ্গে এই পুরো জিনিসটার মধ্যে যেহেতু রাজনৈতিক ব্যাপার রয়েছে, তিনি তো ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে, সো মহসিন নাকভি আবার পিসিবির চেয়ারম্যান হওয়ার পাশাপাশি পাকিস্তানেরও স্বরাষ্ট্রমন্ত্রী। ফলে জয় শাহ মহসিন নাকভিকে ফোন করতেই পারেন, কিন্তু ফোন করছেন, ফোন কেটে দিচ্ছেন, 8বার ফোন করে ফেলেছেন। গল্পেরও তো ভাই একটা সীমা পরিসীমা থাকে, এগুলো কি ধরনের কথা? আবার এগুলো আমরা বিশ্বাস করছি, এগুলো আমরা দিব্যি বিশ্বাস করে যাচ্ছি। আমরা সেই জিনিসটাই বিশ্বাস করতে চাই। আমি তো এটা মোটা দাগের কথা বললাম যে এটা হচ্ছে কি আমাদের সংবাদটাকে আমরা যেভাবে ফ্রেমিং করি, আপনাদের কাছে যেভাবে পরিবেশন করি, সেই জায়গার আমাদের ব্যর্থতা। আবার ওই ফ্রেমিংয়ের আরেকটা জায়গা আপনি দেখেন, সারদা উগরা ভারতের একজন ক্রিকেট লিখে তার একটা ওই ইন্টারভিউ দিয়েছেন তিনি, সেইখানটাতে আইসিসিকে কাঠগড়ায় দাঁড় করেছেন, যেইটা আবার বাংলাদেশে আমাদের মাঝখানে ব্যাপক সাড়া ফেলেছে। উনি এখানে কি বলেছেন যে এটা বিসিসিআই মানে ভারতীয় ক্রিকেট বোর্ডের একগুইমের কারণেই বাংলাদেশ খেলতে পারছে না, টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে এই সংকটের জায়গাটা তৈরি হয়েছে, এবং সেইখানটাতে হচ্ছে গিয়ে আইসিসির অফিসটা বেসিক্যালি হচ্ছে গিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডেরই দুবাই অফিস, এরকম নানানভাবে তিনি কাঠগড়ায় দাঁড় করেছেন। হুইচ ইজ রাইট, একেবারে তার কোনো কথার সাথে মোটামুটি আপনার দ্বিমত করার কোনো সুযোগ নাই, প্রত্যেকটা কথাই উনি ঠিক বলেছেন। এখন বাংলাদেশ তো এই কোনো কিছুকে বাংলাদেশের জন্য এগুলো নতুন, তাহলে আমরা কিসের সঙ্গে লড়েছিলাম? এইরকম একটা শক্তিশালী যেটা সিস্টেম, সেই সিস্টেমের বিপক্ষে লড়ে বাংলাদেশের আসলে আমরা কি আসলে লড়েছিলাম, নাকি আমরা ওইটা লড়াইয়ের অভিনয় করেছিলাম যেন আমরা পরাজিত হই, যেন আমরা বিশ্বকাপ খেলতে না পারি, যেন সেই জিনিসটাই আসলে নিশ্চিত হয়? আমার যেটা পয়েন্ট সেটা হচ্ছে, সারদার ওই কথাগুলো আমাদের মিডিয়া যেভাবে প্রচার পেয়েছে, হর্ষা ভোগলে তিনিও তো ভারতের খুবই জনপ্রিয় এবং অভিজ্ঞ একজন কমেন্টেটর, তিনি ক্রিকবাজে যেগুলো বলেছেন সেগুলো কি প্রকাশ মানে ওইভাবে প্রচার পেয়েছে, ওই মাত্রায় পেয়েছে? তিনি যেমন বলেছেন যে না, পাকিস্তান যতই চেঁচামেচি করুক ফাইনালি পাকিস্তান ওয়ার্ল্ড কাপ খেলবে। পাকিস্তান এটা তো একটা কোনো মানে পাড়া মহল্লার ক্লাব ক্রিকেট না যে আমাদের ম্যানেজার আসে নাই, আমরা ওয়াকওভার দিয়ে দিলাম যে ঠিক আছে অন্যরা তোমরা খেলো, আমাদের এখানে পয়েন্টের দরকার নেই। না, পাকিস্তান খেলবে, পাকিস্তান সার্টেনলি খেলবে। হর্ষা ভোগলে এটা টাইম এন্ড এগেন বারবার বলছেন। ওই যে আপনি ক্রিকবাজে এখনো যান, একটা 2 মিনিটের একটা ক্লিপ আছে, সেইখানকার মধ্যেই এইটা আপনি একটা দেখতে পাবেন ক্লিয়ারলি। আজিঙ্কা রাহানে যেমন ওইখানটাতে বলছেন যে পাকিস্তানের আসলে গাটসই নাই এই টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে নিজেদেরকে উইথড্র করে নেবার মতো। আমি চেরি পিকিং করছি না, মানে আমি কাউন্টার দিচ্ছি না এইটার, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি যে আমরা শুধুমাত্র আপনাদেরকে সেই সংবাদগুলোই পরিবেশন করি, এই ঘটনাটার পক্ষে বিপক্ষে 2 সাইডই রয়েছে, আমরা আপনাদেরকে সেইটাই পরিবেশন করি যেটা আপনারা শুনতে চান। আমরা বেশিরভাগ, আমি মিডিয়ার কথা বলছি। সো সেই ক্ষেত্রে তো আসলে প্রকৃত চিত্রটা আপনারা পাচ্ছেন না, আপনারা সেই কারণে একটা বিভ্রান্তির মধ্যে থেকে যাচ্ছেন, এবং আপনাদেরকে সেই কারণেই বোকা বানানো হচ্ছে বলেই আমার কাছে মনে হয়। আপনি যদি সারদার কথাগুলোকে ধরেন, তাহলে আপনার হর্ষা ভোগলের কথাও ধরতে হবে, এবং দুইজনের কথা ধরে আপনি আপনার মতো করে একটা অবজারভেশন আপনার তৈরি হবে, আপনি আপনার মতো করে ওইটা অ্যানালাইসিস করবেন, অ্যানালাইসিস করে আপনি আপনার মতো একটা সিদ্ধান্তে পৌঁছে যাবেন। কিন্তু আমি যদি শুধু আপনাকে ফিট করি, সারদার কথাগুলোই আমি আপনাকে ফিট করি, আমি শুধু পাকিস্তান মিডিয়ার কথাগুলোই আপনাকে ফিট করি যে জয় শাহ 8বার ফোন দিয়েছেন মহসিন নাকভিকে, তাহলে তো ভাই হলো না। জয় শাহ মহসিন নাকভিকে ফোন দিতেই পারেন, কিন্তু 8বার ফোন দিয়েছেন, হতেই পারে না, এইটা হতেই পারে না, এইটা অ্যাবসার্ড।
হার্ষা ভোগলে যেরকম বলছিলেন যে পাকিস্তানও এটাতে খেলবে, কেননা তারা যদি একবার বলে যে আমরা খেলবো না, তাহলে তাদেরকে যে কেউ বলবে না যে না 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 খেলো, তোমরা খেলো, তোমরা না খেললে হচ্ছে গিয়ে মানে তোমাদেরকে অনুরোধ করে আর কি খেলানোর জায়গাটাতে আর কেউ থাকবে না, পাকিস্তান না খেলে পাকিস্তান ছাড়াই আসলে ওয়ার্ল্ড কাপ হবে। ফলে আপনি দেখেন যে পাকিস্তানের একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে তারা এটা নিয়ে দর কষাকষি করছে, তারা বলছে যে না প্রাইম মিনিস্টার যখন তাদের দেশের পাকিস্তানে ফিরবেন তখন এই বিষয়ে সিদ্ধান্ত দিবেন। প্রাইম মিনিস্টার যখন ফিরেছেন তার সঙ্গে এই মহসিন নাকভি মিটিং করার পরে বলেছেন যে না আমরা শুক্রবার বা সোমবার আমরা ডিসিশন দিব। এর মধ্যে দিয়ে তারা আবার ওয়ার্ল্ড কাপের টিমও ঘোষণা করছেন, তারা ওয়ার্ল্ড কাপের জার্সিও আনভেল করে ফেলছেন, তারা আবার খবর এসেছে যে ওই যেইভাবে হচ্ছে কি যেই ফ্লাইটে তারা কলম্বো যাবেন সেই ফ্লাইটের টিকিটও আসলে তারা করে ফেলেছেন। কিন্তু ওইগুলো আপনাদেরকে বলা হচ্ছে না, ওগুলো আপনাদেরকে শুনতে, কারণ ওইটা শুনলে আপনি ওটা শুনতে চান না। আপনি শুনতে চান যে পাকিস্তান ওয়ার্ল্ড কাপ খেলছে না, বাংলাদেশের পক্ষ হয়ে বাংলাদেশের সাথে থেকে বাংলাদেশের সমর্থনে খেলছে না। ভাই, বাংলাদেশকে নিয়ে পাকিস্তানের এক ফোঁটা মাথা ব্যথা নাই। বাংলাদেশ এইখানে জাস্ট একটা দাবার গুটি ছাড়া আর কিছুই না, এবং সেইখানটাতে আমাদের কিস্তিমাত হয়ে গেছে, আমরা ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে পড়ে গেছি। পাকিস্তান বাংলাদেশের পাশে থাকার জন্য তারা ওয়ার্ল্ড কাপ থেকে নিজেদের সরে দাঁড়াবে, এটা 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 তুমি একটা অ্যাবসার্ড একটা ঘটনা। এবং পাকিস্তানের যদি এই ওয়ার্ল্ড কাপ তারা না খেলে, আইসিসি রেভিনিউ শেয়ার মডেলে আমি ওই যে কালকে একটা আলোচনাতে বলছিলাম যে 420 কোটি টাকা বাংলাদেশি টাকায়, সেইটা তারা আইসিসির কাছ থেকে নাও পেতে পারে। জরিমানা হিসেবে 465 কোটি টাকা তাদের জরিমানা হতে পারে। তাদের দেশে বাইলেটারাল সিরিজ আইসিসি বন্ধ করে দিতে পারে। কোনো দেশের সঙ্গে, তাদের দেশে না, দেশে দেশে বেড়ে কোনো দেশের সঙ্গে তারা ওই দ্বিপাক্ষীয় সিরিজ খেলতে পারবে না। 2028 সালে মেয়েদের ওয়ার্ল্ড কাপ হোস্ট করার পাকিস্তানের কথা রয়েছে, ওই রাইটস তারা কেড়ে নেবে। এশিয়া কাপ খেলার রাইটস কেড়ে নেবে। এই কয়েকদিন পরে যে পিএসএল আছে, পিএসএল এ এনওসি দেওয়া হবে না, কোনো বিদেশি ক্রিকেটার সেখানে খেলতে পারবে না। বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য পাকিস্তান এগুলো করবে, এত কিছু করবে, এবং সেইটা আবার আপনারা বিশ্বাস করছেন। এই জন্যই বলছিলাম ভাই, আমরা বোকা হওয়ার জন্য প্রস্তুত, আমরা নিজেরা বোকা হতে চাই। সেই কারণে আমাদেরকে বোকা গর্ধব মনে করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও খাইয়ে দিতে চায় যে যেই দিন আমাদের ওয়ার্ল্ড কাপ খেলাটা নিশ্চিত হয়ে গেল যে আমরা খেলছি না, সেই দিন সাকিব আল হাসানের দেশে ফেরার গল্প, বাংলাদেশের জার্সিতে আবার খেলার গল্প তারা দিতে চায়। কেননা তারা মনে করে যে আসলে মিডিয়াও গর্দব, পাবলিকও গর্দব, এই গর্দবদের যা খুশি সেটা বলে খাইয়ে টাইয়ে রাখা যাবে, এইসব নিউজ খাওয়ানো যাবে, এবং তাদেরকে হচ্ছে গিয়ে ওইসব দিকে বিজে রাখা যাবে, সত্য থেকে আসলে একটুখানি দূরেই রাখা যাবে। সো আপনি যদি এটা বিশ্বাস করেন যে মহসিন নাকভিকে 8বার ফোন দিয়েছে জয় শাহ এবং মহসিন নাকভি ফোন কেটে দিচ্ছে, ফোন ধরছে না, তাহলে ওই যে শুরুতে আমি বললাম না যে আপনার বুদ্ধির বিদেহী আত্মার, মানে বুদ্ধির বিদেহী আত্মার প্রতি আমার আসলে শোক এবং সমবেদনা রইল। এর চেয়ে বেশি কিছু আমি আসলে বলতে পারছি না। আমার আন্ডারস্ট্যান্ডিং এখনও খুবই ক্লিয়ার। আমি প্রথমত পাকিস্তান ওয়ার্ল্ড কাপ খেলুক বা না খেলুক তাতে বাংলাদেশের কিচ্ছু যায় আসে না, অ্যাবসোলুটলি কিচ্ছু যায় আসে না। এখন পাকিস্তান ওয়ার্ল্ড কাপ না খেলে বাংলাদেশ আর পাকিস্তান ধরেন ওমানে ওই সিরিজ খেলা শুরু করলো, প্রতি মাসে একবার আমরা দেশের মাটিতে খেলাম, একবার পাকিস্তানে গিয়ে খেললাম, আমরা টেস্ট, ওয়ানডে, টি20 সব খেললাম। সারা বছরে ধরেন হচ্ছে কি আমরা 12 মাসে হচ্ছে গিয়ে 24টা টেস্ট খেললাম, 48টা ওয়ানডে খেললাম, ধরেন হচ্ছে গিয়ে 72টা টি20 খেললাম। বাংলাদেশ আর পাকিস্তান মিলে কি হবে? এটা ওয়ার্কআউট করবে? এভাবে ওয়ার্কআউট করে, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে পাকিস্তান ভাই বাংলাদেশের পাশে থাকার জন্য বা যে কোনো কারণেই হোক, তারা হচ্ছে গিয়ে এখন জাস্ট একটু চেঁচামেচি করছে, তারা জিনিসটাকে একটু উস্কে রাখছে, তারা জিনিসটাকে ইস্যুটাকে অ্যালাইভ রাখছে। ফাইনালে গিয়ে পাকিস্তান অবশ্যই টি20 ওয়ার্ল্ড কাপ খেলবে, অবশ্যই তারা খেলবে। এমনকি টি20 ওয়ার্ল্ড কাপ খেলবো না এই ঘোষণাও যদি পাকিস্তান দেয়, তারপরেও তারা টি20 ওয়ার্ল্ড কাপ খেলবে। ভারতের বিপক্ষে ম্যাচ খেলবো না এই ঘোষণাও যদি দেয়, তারপরও তারা ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে। কেননা বাংলাদেশের পাশে থাকার জন্য পাকিস্তান তাদের ক্রিকেটের এত বড় রিস্কের মধ্যে তাদের ক্রিকেটটাকে ফেলবে বলে আমার কাছে অ্যাবসোলুটলি মনে হয় না। ঠিক যেমনভাবে জয় শাহ 8বার ফোন দিয়েছেন মহসিন নাকভিকে এবং নাকভি সেটা কেটে দিচ্ছেন আর ফোন পিক করছেন না, সেইটাও আমার কাছে অ্যাবসোলুটলি একটা বুলশিট বলেই মনে হয়, এর চেয়ে বেশি কিছু না। All animals are equal, but some animals are more equal than others. জর্জ অরওয়েলের বিখ্যাত উপন্যাস অ্যানিমেল ফার্মের এই বিখ্যাত এক্সপ্রেশনটির কথা আজ আবার মনে পড়ে গেল। কেন মনে পড়ল? যখন দেখলাম বাংলাদেশ শুটিং দলকে ভারত সফরের অনুমতি দিয়েছে সরকার,
যেই প্রতিযোগিতাটা আগামী 2 ফেব্রুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি হবে ভারতের দিল্লিতে, অথচ আমাদের সরকার আমাদের জাতীয় ক্রিকেট দলকে বিশ্বকাপ খেলার জন্য ভারতে যাওয়ার অনুমতি দেয়নি। কেন? আমি যে এই আর্গুমেন্টটা বারবার করে আসছি যে ক্রিকেটটাকে তারা আসলে ধ্বংস করে দিতে চায়, ক্রিকেটটাকে তারা আসলে শেষ করে দিতে চায়। এই ঘটনাতে কি সেইটা আরও একটু ভালোভাবে প্রমাণ হয় না? কিভাবে হয় সেই আলোচনাটাই আমি করব। দুঃখ নিয়েই করব, কষ্ট নিয়েই করব। অনেকেই বলেন যে ভাই এইবার থামেন। কেন থামবো কেন? বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আজকে ভারতে রওনা হওয়ার কথা ছিল টি-20 বিশ্বকাপ খেলার জন্য। আমাদের দলের কোচ ক্যাপ্টেন হয়তো এরই মধ্যে প্রেস কনফারেন্স করে ফেলতেন, তারা ওয়ার্ল্ড কাপের লক্ষ্যের কথা জানাতেন আমাদের মাধ্যমে, যেটা আপনারা সবাই জেনে যেতেন। গত টি-20 ওয়ার্ল্ড কাপে আমরা সুপার 8 পর্যন্ত উঠেছিলাম, সেটাই টি-20 ওয়ার্ল্ড কাপে আমাদের সর্বোচ্চ সাফল্য। সেমিফাইনালের স্বপ্নটা হয়তো তারা দেখাতেন, কে জানে হয়তো আরও একটু এগিয়ে গিয়ে আরও বড় কোনো স্বপ্নর কথা তারা বলে যেতে পারতেন। আমরা সবাই কীরকম রোমাঞ্চিত থাকতাম আমাদের এই টি-20 বিশ্বকাপ মিশনটা নিয়ে, স্পেশালি যখন লিটন দাসের দল গত কয়েকটা টি-20 সিরিজে বেশ ধারাবাহিকভাবে বেশ ভালো খেলেছে, সেই কারণে আমাদের আশাটাও বেশ বেশি থাকার কথা ছিল। কিন্তু সবই তো শেষ হয়ে গেল। আমরা তো টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাইনি। এখন বরং আমাদের উত্তেজনা পাকিস্তান টি-20 বিশ্বকাপ বয়কট করবে কিনা, পাকিস্তান বর্জন করবে কিনা, একের পর এক থিওরি সেটা আসছে এবং সেগুলো নিয়ে আমরা রোমাঞ্চিত হয়ে উঠছি। ভাই পাকিস্তান টি-20 বিশ্বকাপ বয়কট করলো, বাংলাদেশের লাভটা কি? পাকিস্তান টি-20 বিশ্বকাপ বর্জন করলো, বাংলাদেশের কি লাভ? বাংলাদেশ কি টি-20 বিশ্বকাপ পাকিস্তানের বর্জনে খেলে ফেলবে? ওই যে একটা থিওরির কথা বলেছে, আইসিসির কথা বলেছে, আমি বলেছি আমি ওইটা চাই, আমি সার্টেনলি সেটা চাই, কিন্তু আলটিমেটলি গিয়ে সেইটা আসলে বাস্তব না। তাহলে আমরা কিসের পেছনে ছুটছি? আমরা কি আফসোস করব না? আমাদের কি সেই হাহাকারের জায়গাটা থাকবে না? আমরা কি আমাদের ভয়েস রেজ করব না? বাংলাদেশ ক্রিকেটটাকে যে শেষ করে দেবার চক্রান্ত, যেই ষড়যন্ত্র হচ্ছে এবং সেই ষড়যন্ত্রের প্রথম ধাপে তারা যেইভাবে সফল হয়েছে এবং সেইটা জনমানুষের সম্মতি উৎপাদন পর্যন্ত করে ফেলেছে, আমাদের অনেক মানুষ মনে করেন যে না, টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়াটাই বাংলাদেশ ক্রিকেটের জন্য সম্ভাব্য সবচেয়ে ভালো আউটকাম। তাহলে কথা বলবো না? অবশ্যই কথা বলবো। থেমে যাব? অবশ্যই থেমে যাব না। এটা নিয়ে আলোচনা করব, করতেই থাকবো। দেখুন, শুরুতে যেই কথাটা বলেছিলাম অ্যানিম্যাল ফার্মের ওই এক্সপ্রেশনটা, ওই লাইনটা ধরে যে এক্সপ্রেশনটা আসলে বিশ্বব্যাপী নানান ক্ষেত্রে সেটা প্রচলিত রয়েছে যে সবাই সমান, কিন্তু কেউ কেউ একটু বেশি সমান। তো ক্রিকেট আর আমাদের শুটিং দলের ক্ষেত্রে কি সেটা প্রযোজ্য হলো না? আমাদের শুটিং দলে যারা রয়েছেন তাদের জীবনের মূল্য কি কম? আমাদের ক্রিকেট দলে যারা রয়েছেন তাদের জীবনের মূল্য বেশি। সেই কারণে ক্রিকেটে যারা আছেন, ক্রিকেট দলটাকে টি-20 বিশ্বকাপ খেলতে ভারত যাওয়ার অনুমতি আমাদের সরকার দেয়নি, কিন্তু শুটিং দলটাকে দিয়েছে। হ্যাঁ, শুটিং দলটা হবে এখানটায়, এটা অত এক্সপোজার নেই, শুটিংয়ের এই অত এক্সপোজার তো নেই। তো এক্সপোজার যত কম থাকবে সিকিউরিটিও তো তত কম থাকবে। ক্রিকেটে এক্সপোজার বেশি, সিকিউরিটিও বেশি থাকবে। সো শুটিং টিম যদি ওই বাংলাদেশের ঠিক টি-20 বিশ্বকাপ খেলার যে অবস্থা, যেই সময়টা, সেই সময়টাতেই তাদেরকে ভারতের দিল্লিতে খেলতে যাওয়ার অনুমতি আমাদের সরকার দেয়, তাহলে ক্রিকেট দলকে দিবে না কেন? ক্রিকেট দল আর শুটিং দল কি তাহলে এখানে একই সমতায় নাই? এখানে সবাই ইকুয়াল, কিন্তু সাম আর মোর ইকুয়াল দেন আদার্স। আমাদের সরকারের কাছে অ্যাপারেন্টলি যে আমাদের ক্রিকেটারদের মূল্য অনেক বেশি, তাদের নিরাপত্তার মূল্য অনেক বেশি, তাদের জীবনের মূল্য অনেক বেশি। শুটিং দলের ক্ষেত্রে সেটা নাই। শুটিং দলে যা খুশি হোক, অতএব তাদেরকে আমরা অনুমতি দিয়ে দিলাম না। বিষয়টা সেটা না। বিষয়টা হচ্ছে কি যে এই শুটিং দলের খেলতে যাওয়া না যাওয়ার সঙ্গে এই ক্রিকেটটাকে শেষ করে দেওয়ার কোনো সম্পর্ক নেই। সো তারা ক্রিকেট শেষ করার মিশনে এসেছেন, সেটা তারা করতে পেরেছেন, সাকসেসফুলি করতে পারে, ঠিক আছে। অন্যান্য শুটিং খেলছে, অন্যান্য সব খেলাই হবে, সব কিছুই হবে। বা এই শুটিং দলের এইটাকে আপনি দেখতে পারেন যে ওই যে আমাদের অন্যান্য ট্রেডের মতো, আমাদের এখানে চাল, ডাল, পেঁয়াজ, ডিজেল, সার, বিদ্যুৎ সব ট্রেড হচ্ছে, শুধুমাত্র ক্রিকেট ট্রেড হতে পারবে না। ওই জায়গাটাতে হচ্ছে গিয়ে বিরাট একটা সিকিউরিটি রিস্ক আমাদের থেকে যাচ্ছে। অথবা বিষয়টা কি এইরকম যে না, শুটিং দলের সাথে তো আসলে তারা ওই অস্ত্র ক্যারি করতে পারবেন, সো আমাদের ক্রিকেট দলের তারা তো আর সেটা করতে পারবেন না, সেই জন্য তাদেরকে পাঠানো হয়নি। নাকি বিষয়টা এরকম যে শুটিং দল তো আর পার্শ্ববর্তী একটা দেশের হেজিমনি আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে না। আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আরও 6 মাস আগে যেই কথাটা বলেছিলেন যে ক্রিকেট হচ্ছে গিয়ে অন্য একটা দেশের হেজিমনি আমাদের উপরে চাপিয়ে দেওয়ার একটা অংশ, সেই কারণে ক্রিকেটকে প্রাধান্য দেওয়া হয়েছে, সেই কারণে নাকি ফুটবলকে প্রায় মেরে ফেলা হয়েছে। সো অন্যান্য খেলাগুলো তো মেরে ফেলা হয়েছে, সো সেই কারণে শুটিংকে যেন জীবিত করা হয়।
পুনরুজ্জীবিত করা হয়, সেই জন্য শুটিং দলকে পাঠানো হচ্ছে। কিন্তু এটা তো আর ভারতের হেজিমনি না। ভারতের হেজিমনি যেহেতু ক্রিকেট, হেজিমনি এই কঠিন শব্দ তো আমরা গত 1-1.5 বছরে শিখে গেছি। মানে আমি সাধারণ মানুষের কথা বলছি। ধরেন ভারতের খেলা ক্রিকেট, এইটা আমাদের হচ্ছে গিয়ে সরকারের লোকজন বিশ্বাস করে, ফলে এই খেলা বাংলাদেশকে খেলতে দেওয়া যাবে না, ফলে আমরা হচ্ছে গিয়ে T20 বিশ্বকাপে দল পাঠাবো না। সেটা যদি না হয় তাহলে ভাই এটা কেন আপনারা শুটিং দলটাকে আপনারা কোন হিসাবে পাঠাচ্ছেন, আপনারা কোন ইকুয়েশনে পাঠাচ্ছেন, কোন জায়গাটাতে আপনাদের মনে হচ্ছে যে না শুটিং দলটা হচ্ছে গিয়ে তারা পুরোপুরি নিরাপদে থাকবেন, তাদের সিকিউরিটি নিয়ে কোনো প্রবলেম হবে না, কিন্তু আমাদের ক্রিকেট দলের সিকিউরিটি নিয়ে প্রবলেম। আমি যে কথাটা বলছিলাম যে শুটিংয়ের এক্সপোজার কম, তার মানে সিকিউরিটি ব্যবস্থাও কম থাকতো। ভাই আমাদের ক্রিকেট দলকে তো হচ্ছে গিয়ে জেড লেভেল সিকিউরিটি পর্যন্ত অফার করা হতো, যদি আমরা ওইরকম খেলার মতো আমরা পজিটিভ থাকতাম। রাষ্ট্রীয় পর্যায়ের সিকিউরিটি দিত, শুটিং দলকে তো রাষ্ট্রীয় পর্যায়ের সিকিউরিটি দেওয়া হচ্ছে না। সো সেই ক্ষেত্রে আসলে প্রবলেমের জায়গাটা কোথায়? প্রবলেমের জায়গাটা তো বুঝতে পারছেন, প্রবলেমের জায়গাটা হচ্ছে গিয়ে ক্রিকেট। প্রবলেমের জায়গাটা হচ্ছে গিয়ে যে ক্রিকেটটাকে, এইটা যেহেতু আমাদের জাতীয় ঐক্য, ওইটাই হচ্ছে গিয়ে তাদের প্রবলেম, সেটাকেই তারা আসলে নষ্ট করতে চায়, ধ্বংস করতে চায়। আমি জানি না আমাদের ক্রিকেট বোর্ডের তারা আসলে ট্র্যাপড কিনা, তারা এই জিনিসটা বুঝতে পারছেন কিনা, নাকিও তারাও আসলে এই ষড়যন্ত্রেরই পার্ট। আই ডোন্ট নো। এটা যত সামনে এগোবে আপনারাই দেখতে পাবেন, এগুলো আপনারা আস্তে আস্তে এগুলো এক্সপোজ হয়ে যাবে, যে আজকে শুটিং দলকে পাঠানোর মাধ্যমে এক্সপোজ হয়েছে না, এরকম আরো অনেক কিছু এক্সপোজ হবে। আরেকটা যেটা এক্সপোজের, সেটা হচ্ছে কি যে পাকিস্তানকে নিয়ে লাফালাফি। আরে বাবা, পাকিস্তান তো আমি প্রথম থেকে বলে আসছি যে তারা এইটা জাস্ট শুধুমাত্র একটা ভারতকে বেকায়দায় পেয়েছে নিজেরা সেই সুবিধা আদায় করার জন্য। তারা নানান রকম হচ্ছে গিয়ে এইখানটাতে হচ্ছে গিয়ে থিওরি কপ চাপছে, তারা নানানভাবে পুরো বিষয়টাকে একটু আরেকটু জটিল করে ফেলে, আরেকটু চাপে ভারতকে কিভাবে ফেলা যায় সেই জায়গাটা তারা করছে। করুক, তারা তাদের মতো করে করুক। বাংলাদেশকে ভালোবেসে পাকিস্তান কিছু করছে না, বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য কিছু করছে না, তারা তাদের লাভের জন্য করছে। এবং আজকে আবার আমি দেখলাম মার্কেটে আরেকটা থিওরি, না পাকিস্তান ওয়ার্ল্ড কাপ খেলবে, প্রথম 2টা ম্যাচ তারা খেলবে, 7 তারিখে নেদারল্যান্ডসের বিপক্ষে, 10 তারিখে US এর বিপক্ষে। এই 2টা ম্যাচ যদি পাকিস্তান জেতে তাহলে তো তাদের পরের রাউন্ডে যাওয়াটা মোটামুটি পথে অনেকখানি এগিয়ে যাবে সুপার এইটসে। ফলে থার্ড যে ম্যাচটা তাদের রয়েছে 15 তারিখে ভারতের বিপক্ষে, সেই ম্যাচটা তারা বর্জন করবে। 0% চান্স, 0% চান্স, এটা হওয়ার কোনো চান্সই নাই। অনেকগুলো কারণ, ধরেন আমরা রিপোর্টের এই অংশটুকু পিক করে আমরা আবার সবাইকে ওই বোকা বানাচ্ছি। আমরা সবাই বোকা হওয়ার জন্য তৈরি হয়ে আছি যে ঘটনাতে টুইস্ট চলে এসেছে, খেলা আবার ঘুরে গেছে, মোড় ঘুরিয়ে দিয়েছে পাকিস্তান, এরকম একটা জায়গাতে আমরা আবার চলে এসেছি। বিষয়টা হচ্ছে গিয়ে ওই একই রিপোর্টে আছে যে পাকিস্তান যদি এরকম কাজ করে তাহলে ওই ভারত পাকিস্তান ম্যাচটা না হওয়াতে পাকিস্তানকে যেই আইনি জটিলতার মধ্যে পড়তে হবে, তাতে করে তাদের $3,80,00,000 পর্যন্ত পাকিস্তানকে জরিমানা করা হতে পারে, যেটা বাংলাদেশি মুদ্রায় 465 কোটি টাকা। সঙ্গে পাকিস্তান তো $3,45,00,000 তারা প্রতি বছর আইসিসির কাছ থেকে যে রেভিনিউ শেয়ার মডেলে ওইখানটাতে পায়, এবং সেইটা বাংলাদেশের মুদ্রায় প্রায় 420 কোটি টাকা। আরে বাবারে, পাকিস্তানে এই ওয়ার্ল্ড কাপে কোনো একটা পর্যায়ে যদি এরকম করে তাদের 1000 কোটি টাকা বাংলাদেশের মুদ্রায় নাই হয়ে যাবে। কেন তারা এটা করবে বাংলাদেশের পাশে থাকার জন্য? আমাকে একটু বলেন তো দেখি, কি লাভটা তাতে তাদের? আমরা শুধুমাত্র এখানে, হ্যাঁ অবশ্যই আইসিসির এইখানটাতে তাদের কাঠগড়ায় দাঁড় করানোর জায়গা রয়েছে, অবশ্যই এখানে ভারতীয় ক্রিকেট বোর্ডকে কাঠগড়ায় দাঁড় করানোর জায়গা রয়েছে, কিন্তু আমরা চেরি পিকিং এর মতো শুধুমাত্র সেই নিউজগুলোই আপনাদেরকে ফিড করছি, আপনাদেরকে দিচ্ছি যে যেইগুলোতে হচ্ছে বাংলাদেশের পক্ষে কথা বলছেন সাংবাদিকরা, সাবেক ক্রিকেটাররা, কলাম লেখকরা, রাজনীতিবিদরা, কিন্তু এর কাউন্টার ভয়েসও আসে। এর কাউন্টার অংশটা হচ্ছে যে পাকিস্তান কি কারণে এটা বয়কট করবে, কেন এটা আসলে করতে পারে না তারা, বা করলে তাদের আসলে লাভের জায়গাটা, সেগুলো আমরা আপনাদের ফিড করছি না, আপনাদেরকে আমরা খাওয়াচ্ছি না। কেননা তাতে তো আর জাতীয়তাবাদী জোশটা আসে না, তাতে তার ওই যে দেশপ্রেমের দোহাই দেওয়ার কোনো জায়গাটা আসে না। সো ঘটনা যেটা, সেটা হচ্ছে গিয়ে রিয়েলিটিটা সবাই মাইনা নেন। রিয়েলিটি হচ্ছে গিয়ে বাংলাদেশ ক্রিকেটটাকে শেষ করে দেওয়ার একটা অংশ, এই একটা ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা এটা একটা মৌকা পেয়ে গেছে, তার একটা অপরচুনিটি পেয়ে গেছে যখন মুস্তাফিজুর রহমানকে ভারত বাদ দিয়ে দিয়েছে, এবং সেই অপরচুনিটিটা তারা পুরোপুরি 100% তারা কাজে লাগিয়েছে। এবং সেই কারণেই বাংলাদেশ দলকে কোনোভাবেই ফ্রম দ্য ভেরি বিগিনিংয়ে হচ্ছে কি আমরা একেবারে এন্ডে চলে গিয়েছি যে না ভারতে আমরা বিশ্বকাপ খেলবো না। আর এই যে শুটিং দল যে যাচ্ছে সেখানে ভারতে গিয়ে আমরা খেলে আসছি, ওইখানটাতে কোনো আলোচনাও হয়নি, সমালোচনাও হয়নি, কোনো ওইখানটা নেগোসিয়েশনের কিছু না। ঠিক আছে, শুটিং দল গিয়ে ভারতে ওইখানে খেলে আসুক, তাতে আসলে কি যায় আসে। এবং ওই জন্যই আমি বলছিলাম যে মানে এভরিওয়ান ইজ ইকুয়াল, কিন্তু সাম আর মোর ইকুয়াল দেন আদার্স। এইটা যেমন একই সঙ্গে বোঝা যায়, আবার একই সঙ্গে এইটাও বোঝা যায় যে
এইটা পার্টিকুলার কোনো ইনসিডেন্ট না হয়তো, বা এইটা প্রবাবলি বাংলাদেশের ক্রিকেটটাকে শেষ করে দেওয়ার একটা সুযোগ পেয়ে সেই সুযোগটা খুব 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 ভালোভাবে কাজে লাগানো। তা না হলে যেই সময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার অনুমতি বাংলাদেশ সরকার দিল না, ঠিক একই সময় বাংলাদেশ শুটিং দলকে কি কারণে সেই ভারতেই খেলতে যাওয়ার অনুমতি দিল তারা? আপনি এই প্রশ্নের উত্তরটা বলেন দেখি।